সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে সবাইকে শুভেচ্ছা। ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আলোচনা করব সংকট সমাধানে সমন্বয় বিষয়ে। এজন্য আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের প্রেসিডেন্ট মাহমুদুর রহমান মান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান রিপন। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। যে কথা শুরুতে বলছিলাম, সংকট সমাধানে সমন্বয়। একটা সংকট উত্তরণ হয়েছে, একটা নতুন সরকার এসেছে, 1 মাসের বেশি সময় পার হয়েছে, এখন নতুন নতুন সংকট সামনে আসছে। এই মুহূর্তে যে সংকটটি সবচেয়ে বড় বাংলাদেশের মানুষের সামনে, গার্মেন্টস সেক্টর। ইতিমধ্যে বিজিএমই বিকেএমইর পক্ষ থেকে বলা হয়েছে এই আনরেস্টের মধ্যেই প্রায় $5 বিলিয়ন অর্ডার ক্যান্সেল হয়েছে। সংকট এখনও আছে। এই সংকট সমাধানে আজ 3 জন উপদেষ্টা, মালিক, শ্রমিক, ঐক্য প্রতিনিধি এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে এক এক পক্ষ এক এক ধরনের সমাধানের ইঙ্গিত দিয়েছে, কিন্তু ফাইনালি সমাধান ওরকম হয়নি। আবার বিজিএমইর নেতৃবৃন্দ আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে দেখা করেছেন বিএনপির, এবং সেখান থেকে এক ধরনের আশ্বাস দেওয়া হয়েছে যে তারা বা তাদের দল বা বিএনপি মানে এই সংকট সমাধানে সহযোগিতা করবে। আরও কিছু ছোট ছোট জিনিস আছে, ধর্মীয় সাংস্কৃতিক বিষয়, মানুষের চলাচলের নিরাপত্তার বিষয়, সব বিষয়ে আলোচনা করব। মার্কিন একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য যে কোনো জায়গা থেকে শুরু করতে আমার মনে হয় মাহমুদুর রহমান মান্না শুরু করবে। জি, আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। আমি যেটা প্রথম ফোকাস করেছি আমি সেটাই বলি। জি, যদিও আমি আগেই মানে যারা দর্শক শ্রোতা এখন যুক্ত আছেন আপনাদের সাথে তাদের অবগতির জন্য বলি, আজকে সকাল থেকে এই স্টুডিওতে ঢোকার আগে পর্যন্ত আমি ঢাকার বাইরে ছিলাম, কোনো নিউজও দেখিনি, টেলিভিশনও শুনিনি। খবর যেটা আপনাদের এখানে শুনলাম তার ভিত্তিতে আমি কথাটা বলবো। কারণ এরকম হয় কি, এই ধরনের নেগোসিয়েশন আলোচনায় আপনাকে একটু ডিটেলসটা জানতে হয়, ভেতরটা জানতে হয়, নাহলে হয় না। সংকট যখন হয়েছে তখন পুরো সংকটটা জানা আগে বেশি জরুরি। কোথা থেকে হলো, কী সংকট, কী সমাধান হতে পারে। আমার কাছে একটু সারপ্রাইজিংই মনে হয়েছে যে মানে বিশেষ করে ধরেন এই চেঞ্জ ওভারের পরে 5ই আগস্টের পর হঠাৎ করেই একসাথে সবাই নেমে গেছে, সব দাবি। ওই যে বৈষম্য বিরোধী আন্দোলন, অতএব পে স্কেলের বৈষম্য, গ্রেডে বৈষম্য, ট্রেডে বৈষম্য, মানে সমস্ত মিলে এখনই সমাধান করে ফেলতে হবে। হতে পারে, এটা অবশ্য যারা মানে দেশ চালাচ্ছেন তারা নিজেরা বলেছেন তাদের দাবিগুলো তো মোটামুটি যৌক্তিক, তবে আমাদের তো বসতে দিতে হবে, ঘেরাও টেরাও করলে আমরা কীরকম করে কাজ করবো, ওতে কাজ হয়নি। শেষ পর্যন্ত আনসারদের বেলা তো শক্তি প্রয়োগ করতে হয়েছে, সেটা যে ফর্মই আপনি করেন। তবে শ্রমিকদের যেটা শুরু হলো এখন, এটার দাবিনামাটা কি আমি কোনো পত্রিকায় পাইনি, কী কী চাচ্ছে তারা। এমনিতে পত্রিকার মধ্যে দেখলাম যে বেতন সমন্বয় করা হবে। আবার এই বেতন সমন্বয় কিন্তু ধরেন কয়েক মাস আগেই একটা হয়েছে, এখন আবার বেতন সমন্বয় মানে কি বেতন বৃদ্ধির আন্দোলন। অথচ সবচেয়ে বড় ট্রাবল স্পট যেটা আশুলিয়া, ওটা সম্পর্কে আমি একসময় গার্মেন্টসের ব্যবসা করতাম, তো আমার কিছু যোগাযোগ আছে, মাঝে মাঝে এমনি বন্ধুত্বের সম্পর্কেও কথাবার্তা হয়। তাদের কাছে যেরকম করে শুনেছি, কারণ একটা কোম্পানির একটা প্রতিষ্ঠানের ব্যাপক শ্রমিক কর্মচারী, তার সাথে বহিরাগত অনেক লোক ছিল, অনেকগুলো রাজনৈতিক পরিচয় সম্বলিত মানুষ ছিল, তারা গিয়ে আর একটা ফ্যাক্টরি একদম ভাঙচুর করে ফেলেছে। তারপরে আবার সেখানে বলেছে তাদের দাবি যদি মানা না হয় আজকে সন্ধ্যার পরে লুট করা হবে। এটা আই ওয়াজ টেকেন অ্যাব্যাক, বিকজ এইরকম হয় না, আন্দোলন এরকম হতে পারে না। এটার মানে কি? তারপরে আমি পত্রিকায় দেখেছি, তাছাড়া একজন উপদেষ্টা বলেছে, অথবা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে গার্মেন্টসের এই যে ঘটনাগুলো ঘটছে এটার পেছনে বিদেশি হাত আছে। সেটা তো খুবই লাইকলি থাকতেই পারে, বিকজ বাংলাদেশ এখন অলমোস্ট ধরেন 65 বিলিয়ন এক্সপোর্ট করে। মানে এই দেশ 65 বিলিয়ন কল্পনা করা যায়, অনেকেরই ঈর্ষার পাত্র। আমরা এখন সেকেন্ড আছি এক্সপোর্টে গার্মেন্টসে, এটা ফার্স্ট হয়ে যাবো যদি এই পেসে চলি। তাহলে অনেকেই, বিশেষ করে ধরেন আমাদের প্রতিবেশীরা তো আমাদের সাথে কম্পিট করতে গিয়ে পারি নাই, তবু কম্পিটিশনে আছে। বহুভাবেই এখানে সমস্যা তৈরি হতে পারে, খুবই গভীরভাবে এটা ভাবা দরকার। কেন জানি না, আমি
যে কদিন একটু ফলো করেছি তাতে আমার মনে হচ্ছে যে সরকার, আপনি বিবৃতিও দিয়েছিলেন গতকাল। জি, মানে আমি বিবৃতি দিয়েছি সে তো আছি, তাছাড়া ধরো আমাদের যে জোট আছে গণতন্ত্র মঞ্চ, সেখানেও আমরা এটা আলোচনা করেছিলাম। আমরা একদিন আশুলিয়াতে যাওয়ার পরিকল্পনা করেছি, কিন্তু সকালে শুনলাম যে ফ্যাক্টরি খুলছে, তো বিকেলের দিকে আমাদের একটু ঢিলে মিশে হচ্ছে, খুলছে যখন দেখি, কিন্তু বিকেল হতে তো যখন আমরা যাবো তার আগে আবার শুনলাম না, ওখানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে সেটা খুলবে না। তো আমি যেটা বলছিলাম যে ধরেন এই যে এইরকম পরিস্থিতি মোকাবেলা করবে কে? মোকাবেলা ট্রাইপেট্রাইটে হওয়ার কথা, সরকার তো থাকতেই হবে, মালিক পক্ষ থাকবে, শ্রমিক পক্ষ থাকবে। আবার এই যে বিজেপি নেতৃত্ব বিএনপির নেতার কাছে গেলেন, এটাও অনেক ভালো ছিল যদি অথরিটির পক্ষ থেকে, সেটা সরকার হোক, বিজেপি হোক, যারাই হোক, সবার সাথে কথা বলতেন। কারণ অনেক পার্টি আছে যারা হয়তো জাতীয়ভাবে অত বড় নয়, কিন্তু তাদের শ্রমিক সংগঠন আছে, ওই এলাকাতে আছে, দে ম্যাটার। আবার অনেকে ম্যাটারই করে না, তাদের কাছে হয়তো যাচ্ছেন, এদের কাছে গেলেন না। সরকার এই সমস্ত বিষয়কে কোঅর্ডিনেট করবে, যেটা বললেন সমন্বয়ের কথা বললেন, এই সমন্বয়ের ব্যাপারে সরকার আগে মনে হয় আইডিয়াই নাই। আপনি যে সমস্যাটা ধরতে যাচ্ছেন সেই সমস্যাটা তো বুঝতে হবে, সমস্যাটা কোত্থেকে আসলো, সমস্যা এখন কীভাবে বিস্তৃত, এই সমস্যার সমাধান করবে যদি কী কী করা যেতে পারে, এটা যদি আপনি ধারণাই করতে পারবেন, ইউল বি বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, বুঝতে পারবেন না কোথায় কী করতে হবে। এইখানে আমার কাছে বিষয়টা তাই মনে হচ্ছে। এবং সরি, আমি আপনাকে একটু কোট করছি, ইনফরমালি কথা বলছিলাম, আপনি বলেন যে 3 জন উপদেষ্টা গেছেন, আমি জানি না কে কে, কিন্তু 3 জন 3 রকম বলেছেন। আমি তো 3 উপদেষ্টা 3 রকম কথা আগেও দেখেছি, অন ইস্যুস, এইটাই না, অন্য ইস্যুতেও। এই জায়গাতে ডিফারেন্ট কথা বলার সুযোগ নেই, একসাথে যেতে হবে, বলতে হবে। যেমন আমি একজন মালিকের সাথে কথা বলেছি, উনি ধরেন মাঝারি টাইপের একটা ফ্যাক্টরি বা দুটো ফ্যাক্টরি মালিক, তিনি বলছেন যে এখন যে আবার বেতন বাড়িয়ে দেবার কথা বলছে, আমরা তো গত মাসে বেতনটাই দিতে পারিনি, এবং এই এত বড় আন্দোলনের মধ্যে ফ্যাক্টরি ঠিক মতো চালানো যায়নি, আমাদের অর্ডার ক্যান্সেল হয়েছে। এবং আপনি যেটা বললেন যে 5 বিলিয়ন ইজ অলরেডি লস্ট, নট এ ম্যাটার অফ জব, 5 বিলিয়ন। তো এইটা ধরেন একটা পোর্শন ওই ফ্যাক্টরির কাছে যদি পড়ে, সেই যে বেতনটা দেবে কেমনে, তার মধ্যে আবার এখন যদি বন্ধ চলে, 2 মাস যদি কিউমিউলেটিভ একসাথে জড়ো হয়ে যায়, ও তো বেতন দিতে পারবে না। আপনাকে কিন্তু খালি একটা দিক দেখলে চলবে না, আপনাকে ওভারঅল ন্যাশনাল ইন্টারেস্টে দেখতে হবে, যাতে স্বার্থটা থাকে, ব্যবসাটা চলে এবং অগ্রগতির দিকে যায়। আমি মনে করছি যে এই পর্যায়ে আমি বলতে পারি, বোধহয় আপনি নিশ্চয়ই রিপোর্ট সাহেবের কাছে যাবেন, ওনার কথা শোনেন। আমার মনে হচ্ছে যে কোনো সলিউশনের দিকে এটা এখনো বোধহয় নিতে পারেননি তারা। আমি পরে আরও কথা বলবো এটার উপরে। আসাদুজ্জামান রিপু, ধন্যবাদ আপনাকে। আমার অগ্রজ মাহমুদুর রহমান মান্না আছেন এখানে, আমি অত্যন্ত আনন্দিত তার সাথে কথা বলতে পেরে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যারা দফা দাবি নিয়ে, মানে বিষয়টা হচ্ছে এখন নানা ধরনের দফা দাবি নিয়ে, কখনো শাহবাগে, কখনো সচিবালয়ে, নানান জায়গায় অনেক কথাবার্তা হচ্ছে। এটা তো একটা, এই সরকার তো একটা দফা দাবি পূরণ করার সরকার না, সোজা কথা, খুব সোজা কথা। প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলী একটি কথা কেন বলছেন না যে তাদের এজেন্ডাটা কি? তারা জনগণের অভিপ্রায় হিসেবে একটা বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে গণ অভ্যুত্থানের অভিপ্রায়ের একটি সরকার, টেম্পোরারি একটি সরকার। অন্তর্বর্তীকালীনের ইংরেজিটা কি আসলে? ইন্টারিম গভর্নমেন্ট। তো ইন্টারিম গভর্নমেন্টের তো দায়িত্ব না যে আপনার এতবিধ মানে দফা দাবি অ্যানালাইসিস করা, কোনটা যৌক্তিক, কোনটা যৌক্তিক না, কোনটা পূরণ করা উচিত, কোনটা করা উচিত না। এটা ইনফ্যাক্ট ইট ইজ নট দেয়ার এজেন্ডা। তারা যেটা বলে দিতে পারতেন যে আপনাদের দফা দাবি হয়তো যৌক্তিক, কিন্তু আমাদের প্রাইম এজেন্ডা ইজ নট দ্যাট। আমাদের সরকারে আমরা যারা আসছি, আমাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রটাকে পুনর্গঠন করা, পুনর্নির্মাণ বলেন বা হোয়াট এভার, তাই না? যে এখানে সংবিধানের সমস্যা আছে, এখানে আপনার মানে কি বলে নির্বাচনের সমস্যা আছে, কমিশন তো করেছি, রাইট, গুড গভর্নেন্সের সমস্যা। এই সমস্ত কারণে আমরা কতগুলো কমিশন করেছি। আমি মনে করি আরও কিছু কমিশন হওয়া উচিত ছিল, হোয়াট এভার। তো সুতরাং এগুলো হওয়ার পর একটা নির্বাচিত সরকার আসবে, আমরা একটা নির্বাচন দেব, নির্বাচিত সরকার উইল সলভ দিস প্রবলেম, তাদের কাছে আপনার কথাবার্তা তুলে ধরবেন, ঠিক আছে? এটা বললে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যেতে পারত। ইনফ্যাক্ট পলিটিশিয়ানরা ঘটনার যত গভীরে যেতে পারতেন, তারা যত নানা স্টেক হোল্ডারদের সাথে মিট করতে পারতেন, এটা তো মানে খুবই বাস্তব। আপনি যে কথাটি বললেন, আজ যখন আমরা কথা বলছি, এই সময়ে গার্মেন্টস সেক্টরের যারা উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন, কয়েক পক্ষের মিলিত বৈঠক করেছেন, এরপরে কিন্তু একটা রাজনৈতিক দলের নেতা। ফাইন, এখানে আমার একটা বক্তব্য আছে। অর্থাৎ একটা রাজনৈতিক দল মানে বলতে চাচ্ছেন আমাদের দলের সাথে বসেছে, আমাদের বিএনপি, মানে আমাদের দলের সাথে। আমাদের দলের সাথে বসার দরকারটা কি? কথার কথা, আমাদের স্টেকটা কোথায়? আমার কি ওখানে ট্রেড ইউনিয়ন আছে?
আমার কোনো ট্রেড ইউনিয়ন নাই। ইয়েস, আমার একটা মোরাল ইনফ্লুয়েন্স আছে, একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে। আমরা হয়তো আমাদের লোকাল ইউনিটগুলোতে ওই জায়গাগুলোতে আমরা বলতে পারবো যে আমাদের কলকারখানা রক্ষা করে উৎপাদন সচল রাখো, এই কথাগুলো আমরা একটা কমন আপিল রাখতে পারবো। মুদ্রা কথাটা আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে সুশাসনের সংকট। সুশাসনটা না থাকার কারণে, সুশাসন থাকতে হলে প্রধানত থাকতে হবে একটা সুরাজনীতি, একটা সুসংসদ থাকতে হবে, তারপরে সুসরকার থাকতে হবে, তারপরে আপনি সুশাসন দেবেন। বাংলাদেশের যতগুলো সরকার আসছে, মানে আমি যদি একেবারে ইমিডিয়েট পাস গভর্নমেন্টের কথা বলি, নেদার দে ডিড নট হ্যাভ এনি আপনার মানে সুরাজনীতি, তাতে কোনো ভালো রাজনীতি ছিল না নিঃসন্দেহে। আর তারা তো রাতের ভোটে ধানাই পানাই করে বিনা নির্বাচনে ইলেকশনই করতেন, তাদের বলতে ইলেকশন ছিল না, অর্থাৎ কোনো তাদের পার্লামেন্টও ছিল না, ভালো সরকার ছিল না, একটা লুটপাটের সরকার ছিল, তাই না? আজকে যে সমস্যাগুলো, এই সমস্যাটা পুঞ্জীভূত সমস্যা। এই পুঞ্জীভূত সমস্যাগুলো কি হঠাৎ করে ডক্টর ইউনূসের সরকার সমাধান করে ফেলতে পারবেন? এটা কি এক্সপেক্ট করা ঠিক হবে? আপনারা দেখেছেন যে এই গার্মেন্টস সেক্টরে ছাত্রলীগের নেতা কোচি নামটা আমি বলতে চাইনি, সে আপনার গার্মেন্টস বিজিএমির প্রেসিডেন্ট। আওয়ামী লীগের শফিউদ্দিন মহিউদ্দিন এরকম একটা কিছু নামটাম ছিল, আওয়ামী লীগের পরে এমপিতে নমিনেশন পেয়েছে, বিনা ভোটের এমপি। কেন? পলিটিক্যাল পার্টি পলিটিক্স যাতে করতে পলিটিক্স করেন, আপনার কেন বিজিএমইএ করতে হবে, আপনার কেন বিকেএমইএ করতে হবে, বা অথবা এফবিসিসিআই করতে হবে, ফুটবল ফেডারেশন করতে? হোয়াই? ইটস নট ইয়োর জব। এই জায়গাগুলোতে খুব সুস্পষ্ট আইন থাকা উচিত। তা না আজকে যারা আজকে বিএনপি নেতাদের সাথে বসেছেন, তাদের উচিত ছিল এই যে তাদের যে এই বিজেপির যে নেতাদের মধ্যে একটা অংশ আওয়ামী লীগ ছিল না, তা তাদের সাথেও তো বসা। কারণ সমস্যাটা তো তারা করছে, মানে আমি ক্যাটেগরিক্যালি বলতে চাচ্ছি, পতিত স্বৈরাচারের এজেন্ট দোসররা এই সমস্যাগুলো ক্রিয়েট করছে। এই সরকার যাতে স্মুথলি চলতে না পারে, তারা সেই বাধাগুলো তারা সৃষ্টি করছে। তারা ইন্টারন্যাশনালি ন্যাশনালি দেখাতে চাচ্ছে ইউনূস গভর্নমেন্ট ক্যানট হ্যান্ডেল, এটা তারা বুঝাতে চাচ্ছে। আমি মনে করি, আমার দল স্পষ্ট মনে করে নানাবিধ ষড়যন্ত্র চলছে। আরেকজন ওই পার থেকে বলছেন পতিত স্বৈরাচার খুনি শেখ হাসিনা, উনি বলতেছেন চট করে চলে আসবে, এত সোজা। হ্যাঁ, রজকিনী কতদিন ধরে কি জন্য বলে যে বর্ষি পেতেছিল, 12 বছর বর্ষি পেয়েছিল। হ্যাঁ, তো এত সোজা, এতগুলো মানুষ মানলেন, প্রায় প্রত্যেক দিনই তো দেখা যাচ্ছে আহতদের মধ্যে কেউ না কেউ মারা যাচ্ছে। আজকে আমাদের একজন কর্মী মারা গেছে, আহত ছিল যে আপনার গণ অভ্যুত্থানের হিসেব লড়াইতে আমাদের কর্মী, আজকে একজন মারা গেছে, আজকেও হাসপাতালে। প্রতিদিনও কেউ না কেউ এখনো তো মারা যাচ্ছে। অ্যাজ পার রিপোর্ট পাবলিশড ইন দ্য নিউজ পেপার, 850+ আপনার মানে মানুষ মারা গিয়েছে, 30,000 মতন লোক আপনার আহত হয়েছে। হ্যাঁ, এই লোকগুলোর হত্যাকাণ্ডের এবং এত লোকগুলো আহত হয়েছে, চোখ হারিয়েছে কত হাজার মানুষ। আপনি এমনি চট করে চলে আসবেন, আমরা মানে এমনি চট করে চলে আসবেন। সুতরাং চট করে চলে যাওয়ার যে সমস্ত চক্রান্ত চলছে, এবং তারা এই ধরনের কথাবার্তা বলে যারা আপনার মানে কর্মীদের মধ্যে যে লুটপাট আবারও হবে, ডন্টরি আবারও লুটপাট করতে পারবো, আমি আসতেছি, এইটা অ্যাবসলিউটলি আওয়ামী লীগের ষড়যন্ত্র। আওয়ামী লীগের কাছে টাকা ছিল, হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা তাদের ছিল, তাদের পুলিশ ছিল, সেই পতিত স্বৈরাচারের পুলিশটা এখনও আছে, তাদের প্রশাসনের লোক আছে। এখন দেখবেন মনমরা বাহিনী, আমি এটার নাম দিচ্ছি মনমরা বাহিনী। এদের মন খুব খারাপ, ঘুষ খাইতে পারেন আগের মতো। হ্যাঁ, দেখবেন প্যান্ট অনেকে ঢিল হয়ে গেছে, চেহারা অনেকে চাপাচুপা ভেঙে গেছে, আমি দেখি, খেয়াল করি, আপনি দেখবেন। হ্যাঁ, তো এই লোকগুলো তো ঠিক মতো কাজ করছে না। আচ্ছা, আসবো আপনার কাছে। এই মুহূর্তে বাংলাদেশ সফর করছে একটি মার্কিন প্রতিনিধি দল, 6 সদস্যের। ব্রেন্ট নেইম্যান এবং ডোনাল্ড লু ওই প্রতিনিধি দলে আছেন। বাংলাদেশের সাথে সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য তারা কাজ করবেন বা কথা বলবেন, প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তারা কথা বলবেন। সেখান থেকে আমাদের বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি বা আমাদের সুবিধা পাওয়া কতটা নির্ভর করবে? অনেস্টলি বলি, কিছুদিন ধরে বিশেষ করে ধরেন শেখ হাসিনার সরকার থাকার শেষের দিক থেকে আমেরিকানদের ভূমিকা আমার কাছে খুব স্পষ্ট না। মানে তারা এত ভালো ভালো কথা বললো ফর ডেমোক্রেসি, এবং তারপরে ইন্ডিয়ান প্রেশারের কাছে এমনভাবে বাউ ডাউন করলো, আমার কাছে আনবিলিভেবল মনে হয়েছিল। এখন ধরেন আবার ডোনাল্ড লু আসছেন ইকোনমিক কোঅপারেশনের জন্য, উনি ওই সাবজেক্টের লোক না, সাবজেক্টই তো অন্য না, ইকোনমিক ডিপার্টমেন্টের একজন আসছেন। হ্যাঁ, সেটা আসছে, কিন্তু আমি বলছি যে একই সাথে তারা হয়তো অনেকগুলো বিষয় নিয়ে আসছে। তার মানে এইটা মানে
এই এজেন্ডা কি সেটাই আমার কাছে খুব ক্লিয়ার না। তো আবার ইন্ডিয়া হয়ে আসছে, এবং যেটা শুনলাম যে ইন্ডিয়াতে তারা এটা বলেছে যে মানে ভারতকে তারা বলেছে যে বাংলাদেশের সাথে তোমরা সম্পর্ক রেখে চলো, কাজ করো। এটাও বুঝতে পারো ভারতকে এটা আমেরিকার বলতে হবে কেন? এইটাও নিশ্চয়ই এজেন্ডা না। তাহলে আমি একটা বিষয় ভাবতে পারি, আমি ধরেন আমার জায়গা থেকে চিন্তা করব আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ আমেরিকার কাছে কি চায়। ভেরি স্ট্রেট, ইউ গিভ মি সাপোর্ট টু বিল্ড মাই রিজার্ভ, গিভ বাজেটারি সাপোর্ট, আরও যা যা দিতে, ইনভেস্টমেন্ট, এগুলো লাগবে তাদের কাছে। আমার কাছে অন্য কিছু চাইবার তো দরকার নেই। বাংলাদেশ এখন নতুন করে একটা বিশ্বাস অর্জন করেছে যে আমরা আমাদের মতো বাঁচতে পারি, আমাদেরকে ভারত কিংবা কারো সাবসার্ভিয়েন্ট থাকতে হবে, নো ওয়ে। এবং মানে বিশেষ করে ধরেন ডক্টর ইউনূস যখন এই গভর্নমেন্টে হেড করছেন, উনি একটা বিশাল মাপের আন্তর্জাতিক ব্যক্তিত্ব। অন্য কারোর সাথে ইন্ডিয়ান গভর্নমেন্ট হয়তো একটু আচরণ করতো, যেটা তার জন্য সম্মানজনক হয়, কিন্তু ডক্টর ইউনূসের সাথে এটা করতে পারবে না। এবং সেটা দেখছি যে এই সরকার আসবার পর থেকে নিজেদের পজিশনগুলো খুব ক্লিয়ারলি আলোচনা করছেন। যেমন যে বন্ডা নিয়ে কথা বলেছেন, যে সতর্কীকরণ করলেন না কেন? এইটা যদি আগের সরকার হতো তো পয়েন্টই করতো না, কেউ বললে তাকে জেলে টেলে দিতে পারতো, কিন্তু এরা এই পয়েন্টটা তুলছে। তাহলে একইভাবে এরাও এদেরকে বলতে পারে, তোমরা যে কথাবার্তা বলছো, আমরা তোমাদের ভারতের সাথে কী সম্পর্ক, চীনের ব্যাপারে কী আছে, সেটা তোমরা তোমাদের মতো করে সেটেল করো, কিন্তু আমাদের এই জিনিসটা দরকার। তোমরা আমাদের বন্ধু হতে চাও, ডেভেলপমেন্ট পার্টনার হতে চাও, তাহলে এইভাবে আমাদেরকে সাপোর্টটা দাও। এটা খুব পয়েন্ট ব্ল্যাঙ্ক ক্যাটেগরিক্যাল বলা দরকার, এবং তাদের থেকে নেওয়া দরকার। আমার কাছে মনে হয় যে পরিবর্তিত পরিস্থিতিতে মার্কিনদের অ্যাটিটিউড বাংলাদেশের প্রতি পজিটিভ হবে। বিকজ এই যে মাঝে মাঝে শুনতাম যে আমেরিকানরা বলে যে আমরা আমাদের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চাই, এবং এইবার তাদের একদম নিজেদের চোখ দিয়ে দেখার সুযোগ হয়েছে। হয়তো তারা দেখেছে, তাদের দেখায় কাজও হয়েছে, ওটা আমি জানি না তো বিস্তারিত, কিন্তু এখন তারা নিজেদের মতো করেই দেখতে পারে। ইন্ডিয়া তখন বলেছে এখানকার ভোট আমাদের সিকিউরিটি ডিস্টার্ব করবে। আমেরিকার বলতে বারবার কথা ছিল যে তোমার সিকিউরিটি ওর নির্বাচনের উপর নির্ভর করবে কেন? আর এখন তো আরও বলতে পারে যে তার চাইতে বড় ঘটনা ঘটে সরকার পরিবর্তন হয়েছে, তোমার সিকিউরিটিতে কোনো সমস্যা হয়নি, তুমি হয়তো কি জায়গাতে পয়েন্টগুলো তুলো না। বাংলাদেশ এটা বলতে পারে যে আমরা আমাদের ডেভেলপমেন্টের সাথে সাথে তোমাকে আমাদের রিয়েল একটা পার্টনারও হিসেবে চিন্তা করতে পারি, যাতে আমরা আমাদের পলিসি, আমাদের কাজগুলো ইন্ডিপেন্ডেন্টলি করতে পারি, এবং কোনো জায়গায় যেন আমাদেরকে সেরকম ডিস্টার্ব না করে। তোমাদের যেখানে যেখানে স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স আছে সেই জায়গাগুলোতে সেই ইনফ্লুয়েন্স খাটাও, কারণ গতবার তোমরা এটা খাটাওনি, তার কারণে এত বড় রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে। আমরা 7ই জানুয়ারিতে ফেয়ার ইলেকশন হলেও এই পরিবর্তনটা হতে পারত। এইভাবে তারা কথা বলতে পারে। আর হয় কি দেখেন, মানে এই সমস্ত টিমগুলো আসে কি, এদের অনেক এজেন্ডা থাকে এবং তাদের কাজ করে সিস্টেমও ডিফারেন্ট থাকে। একটা ভিজিট দিয়ে আবার পুরোটা হয়তো বোঝাও যায় না। সো এটা থরলি না জেনে এর বেশি কমেন্ট করা মনে হয় সেটা খুব ওয়াইজ হবে না। বাট আমি মনে করি যে বাংলাদেশের এখন এই বার্গেনিংয়ের একটা স্টেজ আসছে, দে ক্যান অ্যাচিভ সামথিং আউট অফ দিস। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আমি যেটা বলতে চাই, আমি একটা কথা বলতে চাই, নিঃসন্দেহে বাংলাদেশের পার্সপেক্টিভ টোটালটাই পরিবর্তন হয়েছে আনডাউটেডলি। আগে বাংলাদেশটা ছিল একটা ইন্ডিয়ার ডমিনেন্ট মানে আপনার কান্ট্রি, সোজা কথা, একেবারেই ভারত নিয়ন্ত্রিত একটি বাংলাদেশ। এখন ভারত নিয়ন্ত্রিত বাংলাদেশ নয়। তো সুতরাং এমনি ধরনের একটি ইন্ডিপেন্ডেন্ট অবস্থান থেকে আমাদের কিন্তু এখন ফরেন পলিসি এক্সারসাইজ করার জন্য একটা বড় মাপের মানে সুযোগ ঘটেছে। আমরা খুবই লিবারেলি, ইন্ডিপেন্ডেন্টলি আমরা আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের দেশের স্বার্থে ভারতের সাথে কতটুকু হওয়া উচিত, কতটুকু আমরা এক্সারসাইজ করব, কীভাবে নিশ্চয়ই ফ্রেন্ডলি করবো আমরা। কারণ আমরা সবসময় আমরা মনে করি ভারতের সাথে আমরা মানে একেবারে মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চাই। ভারত কেন, ইভেন ইট ইজ উইথ ইউনাইটেড স্টেটস, ইভেন উইথ চায়না, সবার সাথেই তাই তো হওয়া উচিত। আচ্ছা, কার সাথে কথা বললে কে বেজার হবে, কার সাথে কথা বললে কে খুশি হবে, সেটা তো দেখা উচিত হবে না। এটাও মানে খুব ক্লিয়ার কাট। আমাদের জন্য এখন যেটা মানে শেখ হাসিনার সরকার বাংলাদেশটাকে যেভাবে ফোকলা করে গেছে, আপনি দেখবেন যে ইতিমধ্যে আপনার আদানি চিঠি দিচ্ছে টাকা দেওয়ার জন্য,
আবার ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ এটা কোন মেকানিজমে টাকা পরিশোধ করবে, এটা তাদের সাথে বসা উচিত। এটাও কিন্তু এ কাইন্ড অফ প্রেশার। আমি যদিও মানে দু একটা টিভি চ্যানেলে আমি খুব লাইটলি বলেছি, বাট আই এম টকিং ইট ভেরি সিরিয়াসলি। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে কথা যেটা বলতে চাই অ্যাজ এ সিটিজেন, সেটা হচ্ছে যে ভারতের আদানি বা এই জাতীয় কিছু প্রতিষ্ঠান আমাদের কাছে একটা অসম চুক্তি ভারতের সাথে করার কারণে বা ওইসব ভারতীয় কোম্পানিগুলোর সাথে করার কারণে বাংলাদেশের জনগণ ভীষণভাবে ঠেকে গিয়েছে। আপনি দেখেন মানে আদানি কত মেগাওয়াট আমাদের বিদ্যুৎ দিয়েছে, অনেকদিন তো বিদ্যুৎ দিতেই পারে নাই, তার ইনফ্রাস্ট্রাকচার ছিল না, তারপরে কিন্তু $1 বিলিয়ন মতো আমাদের কাছে পাওনা হয়ে গেছে। 25 বছরের চুক্তি আমি আমার লাগুক আর না লাগুক বসায় দিতে হবে। এই চুক্তিটা রিভিউ করা উচিত এবং কিভাবে আমরা এটা গেট রিড অফ হতে পারি ওই আদানির সাথে সেটা ভাবা উচিত। সম্মানিত দর্শক, থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্মে। জি, সেটা হচ্ছে যে আপনার আদানির সাথে চুক্তি আছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে মানে আমরা এত বার্ডেন বহন করতে পারবো না। প্রয়োজন বোধে সরকারের কাছে যদি টাকা না থাকে তাহলে আপনি জানেন যে মানে অনেক মানুষ প্রায়শ্চিত্ত বলে একটা শব্দ আছে না, প্রায়শ্চিত্ত করে মানুষ। আমি যেটা বলতে চাই যে ইন্টারন্যাশনাল 18 কোটি মানুষ আওয়ামী লীগ সরকার যে অপরাধগুলো করে গেছে এই সমস্ত অসম চুক্তি করার নামে, যার জন্য এখন বিলিয়ন ডলার কখনো ভারত চাবে, কখনো চায়না চাবে, নানা দেশ চাবে, অথচ আমার কিন্তু রিজার্ভ নাই, আমি দিতে পারছি না। সেজন্য আমি ইউনুস গভর্নমেন্টের প্রতি আমার একটা আবেদন থাকবে। মান্নাবে আপনার খেয়াল আছে যখন যমুনা সেতু যখন তৈরি হয় তখন এরশাদের আমলে যমুনা সারচার্জ বসাইতো, অর্থাৎ আমরা জনগণ যে যেটা করতো খেত সব কিছু একটা সার্চ এক্সট্রা যমুনা ব্রিজ তৈরি করতো, একটা সারচার্জ দিত। তো এখন ভারতের এই ঋণ পরিশোধ করার জন্য আওয়ামী লীগ আমাদেরকে যেভাবে ঋণের ফাঁদে ঢুকাই দিয়ে গেছে, যেভাবে আমরা এখন মানে ভয়াবহ একটা বিপর্যয়ের মধ্যে পড়ে গেছি এবং এই বিপর্যয়ের কারণে এখন ভারতের থ্রেটও খাচ্ছি। আমাদের উচিত হবে, এটাকে ইংরেজিতে আপনি কি বলতে চান আপনি সেটা ঠিক করেন, বাংলায় হচ্ছে সাধারণত প্রায়শ্চিত্ত চার্জ। প্রায়শ্চিত্ত করতে হবে 18 কোটি মানুষকে। এই প্রায়শ্চিত্ত চার্জ হিসেবে যদি আমার যে কোনো কেনাকাটার এগেনস্টে যদি 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা যদি দিতে হয় তাও দিতে রাজি আছি। অ্যাটলিস্ট এই মানে প্রতি মাসে আমরা যে প্রায়শ্চিত্ত চার্জ দেব এই টাকাগুলো দিয়ে ইন্ডিয়ার ওই আদানি মাদানি যত আছে এদেরকে তাড়াতাড়ি বিদায় করেন, তা নাহলে একটা ভয়াবহ পরিস্থিতি হবে। কারণ টাকাও দিতে পারবে না সরকার, একটা মানে মাঝখানে আমাদের উপর নানা ধরনের চাপ সৃষ্টি করবে। তো এবং জনগণেরও বোঝা উচিত যে শেখ হাসিনা কীভাবে এন্টার জাতিকে গোলামে বানাই দিয়ে গেছে, গোলামে পরিণত করছে এই তথাকথিত মেগা উন্নয়নের নামে। আপনার নড়াইলে আপনার বাড়ি কোথায় আমি জানি না, আমার বাড়ি মানে একেবারে পদ্মার এই পারে, যেখানে পদ্মা ব্রিজটা হলো ওখানে আমার বাড়ি, ওখানে পদ্মা ব্রিজ ঠিক আছে, আমার বাড়ি মুন্সিগঞ্জে, এই পারে, হ্যাঁ এই পারে। তো সেখানে আপনার পদ্মা ব্রিজ ঠিক আছে, 21টা জেলার লোকের সাথে রাজধানীর যোগাযোগের ব্যাপার আছে, আমি ওই পারে, আচ্ছা মাল ট্রান্সপোর্টেশন ঠিক আছে, কিন্তু ওখানে আমার কিন্তু ট্রেন লাইন দরকার ছিল না। আপনি কি জানেন যে প্রতি 2 বেলা ট্রেন চলে সারাদিনে? একটা ট্রেনে যে সিট আছে একটা সিটে মাত্র 350 টাকা চার্জ করে, প্রতিটি সিটের খরচ যাচ্ছে 3850 টাকা, 3500 টাকা প্রতি সিটে ভর্তুকি দিচ্ছে। কেন দিচ্ছে? বিকজ ইন্ডিয়ান গুডস উইল কাম আলটিমেটলি, ইন্ডিয়ান মালামাল আমার এখান থেকে আসবে, তাদের জন্য আমি রেল আমার টাকা দিয়ে বানাইলাম, মানে লোন নিয়ে বানালাম, এখন সেটার ভর্তুকি কয়দিন পর চায়না বলবে টাকা দাও। আচ্ছা মানে কি ধরনের যন্ত্রণার মধ্যে আছে। নড়াইলের ওখানে 6 লাইন সেতু, নড়াইলের ওই যে কালনি না কি যেন বলে জায়গা, হ্যাঁ কালনি, 6 লাইন সেতু আমার প্রয়োজনে, কালনা, হ্যাঁ কালনা আচ্ছা বা হোয়াট এভার কালানা না বা যে হোক কালানা, 6 লাইন সেতু কি আমার মালামাল পরিবহনের জন্য না মোদির মাল পরিবহনের জন্য? ওদের মাল পরিবহনের জন্য আমার দেশের মাটির উপর দিয়ে 6 লাইনের সেতু গেছে। হ্যাঁ, তো এই যে কর্ণফুলী টানেল বৃষ্টিতে ভিজে মানে একটু চুপচুপাই যেতে মানে ভিতরে এখন নৌকা চলে, এরকম একটা অবস্থা, মানে আপনার সেই পরিমাণ গাড়ি যায় না। অথচ উনি মেগা দেখাই দেখেন যে আমরা কর্ণফুলী টানেল করেছি, কত বড় 420 চিন্তা করেন বিগত গভর্নমেন্ট। বলছে যে বাংলাদেশকে, এরপরে এই মহিলা, হ্যাঁ এই খুনি মহিলা কি বলবে জানেন, যে বাংলাদেশকে আমি মধ্যমায়ের দেশ বানাই দিয়ে গেছিলাম প্রায়, এখন ইউনূস সরকার বা পরবর্তীতে বিএনপি সরকার, মানে আমরা যারা একসাথে আন্দোলন জাতীয় সরকার, তারা কি করে তার দেশটাকে মানে নিচের দিকে নিয়ে গেছে। তুমি যে বাবা আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে দিয়ে গেল, এখন সেই ঋণ শোধ করতে পারছি না, এখন তো ঘটি বাটি বন্ধক দিতে হবে। ওই যে আগের দিন নীলকরালারা কি করতো, আপনার মানে ঋণ দিত, তারপরে শোধ না করতে পারলে ঘটি বাটি সব নিয়ে যেত। এখন তো আমাদের ঘটি বাটি যাওয়ার অবস্থা হয়ে গেছে রে ভাই। সেই জন্য আমি বলছি যে প্রায়শ্চিত্ত চার্জ করেন, প্রতিটি মানুষের রিয়ালাইজ করা উচিত
যে ইন্ডিয়ার সাথে বা অন্যান্য দেশের সাথে অসম চুক্তি করার কারণে বাংলাদেশের জনগণকে কিভাবে ভোগ করতে হবে, মানে সাফার করতে হবে, সেটা খুবই সন্নিকটে। তো সুতরাং বিষয়টাকে অবহেলা করার মতো না। প্রতিনিয়ত আমাদেরকে তারা চাপের মধ্যে রাখতে চাচ্ছে। হ্যাঁ, তাদের ল্যাঙ্গুয়েজ ইজ নট গুড, আই মাস্ট সে। একবার বলতেছে যে ভারতের প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের ব্যাপারে নজর রাখতে বলছে। কিসের নজর? নজর কি আমাদের না? আমাদের চোখ নাই? আমাদের চোখ নাই? আপনারা আমাদের মানুষ মেরে ফেলবেন, আমরা শুধু পিঠ দেখাবো। আমাদের হোম অ্যাডভাইজার বলেছেন যে এরপরে পিঠ দেখানো চলবে না। আর বিষয়টা আমরা ওই জায়গায় যেতে চাই না। আমরা ভারতকে একটা মেসেজ দিতে চাই যে তোমরা শুধুমাত্র একপাক্ষিক সম্পর্ক করেছো, তোমাদের ইন্টেলিজেন্স ফেইল, তোমাদের রাজনৈতিক বা কূটনৈতিক দূরদৃষ্টি ফেল করেছে। তোমরা এই দেশের মানুষের পালসই বুঝতে পারো নাই। বাংলাদেশের মানুষ যাকে চায় না তাকে তোমরা চাও, হবে? বাংলাদেশের মানুষ যাকে চাবে না তাকে যদি আঁকড়ে রাখতে চাও, তাকে যদি মহান করতে চাও, ইট ইজ ইম্পসিবল। তোমার দেশের মাটিতে বসে, ভারতের মাটিতে বসে বসে এই যে শেখ হাসিনা, তিনি যে অপপ্রচার চালাচ্ছেন এবং যে স্বপ্ন দেখছেন, উনি কি ট্রলগুলো দেখেন? আমাদের পোলাপান যে এখন দেখলাম, আমি ফেসবুকে দেখলাম রিল বানাচ্ছে, আপা সারাদিন ভরে খাচ্ছি নাপা। হ্যাঁ, উনি যে পেন দিয়ে গেছেন মানুষ না, কেন না আপার কাছে বলছে আপা তারা খাচ্ছেন নাপা। আচ্ছা, তো এইগুলো তো এটা ওনার বোঝা উচিত। ওনার চুপচাপ, ইউনুস সাহেব যেটা বলছে, ওনার চুপচাপ থাকা উচিত। আর ওনাকে চুপ করে আসতে হবে কেন? আমরা তো ওনাকে নিয়ে আসতে চাই, আমরা তো ওনাকে ট্রায়ালে আনতে চাই, আমরা ওনাকে হেগের আদালতে বিচার করতে চাই। আচ্ছা, আসবো আপনার কাছে। মাহমুদুর রহমান মান্না, ধর্মীয় সাংস্কৃতিক স্থান মাজারের নিরাপত্তার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা এতদিন দেখেছি যে ধর্মীয় বিশেষ স্থানগুলো বা মাজারে অতর্কিত হামলা হয়েছে বা ঘোষণা দিয়ে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, সোশ্যাল মিডিয়া এগুলো আমরা দেখেছি। আবার মানুষের চলাচল, কিছু মানুষকে হেনস্থাও করা হচ্ছে ফেসবুক লাইভ করে, যে আপনার পোশাক এরকম কেন, আপনি এখানে কি করছেন। কক্সবাজারের একটি ঘটনা। এই বিষয়গুলো উদ্বেগ প্রকাশ করেছে খোদ প্রধান উপদেষ্টার কার্যালয়, সেখান থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে। হঠাৎ করে এই জিনিসগুলো কিভাবে সামনে আসলো বা কেন আসলো? একটা কথা কি জানেন, এই যে হঠাৎ শব্দটা বলি না আমরা, হঠাৎ আসলে হঠাৎ না, কার্যকারণ তো থাকেই। আচ্ছা, আমার কাছে ভিজিবল হয়নি, আমি সজাগ ছিলাম না, ভেতরে ভেতরে ফ্যাক্টরি একটাগুলো কাজ করেছে আমি দেখিনি। এছাড়া হঠাৎ বলে কিছু নেই। একজন অ্যাক্সিডেন্ট যেমন ধরো সেটার একটা এক্সপ্রেশন থাকে, ওই ব্রেক ফেল করেছে, অথবা ড্রাইভার ছিল কি বলে যে অসতর্ক ছিল, অথবা রাস্তাটা খারাপ ছিল, কোনো একটা ফল্ট ছিল, সেটা পরে বেরোয়। এইখানে আমি বলবো এই সম্পর্কে যে কমেন্ট করবার জন্যেও আগের কথা ধরেই বলি, হঠাৎ করে এই শক্তি হলো কেন? হঠাৎ নয়, তারপরে একটা প্রক্রিয়াতে এরকম একটা জিনিস দাঁড়িয়েছে যেটা আমি আগে খেয়াল করিনি। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ বলি, খুবই স্ট্রাইকিং লেগেছে আমার সেদিন। এটা কত বছর 4 আগে হবে। আমি উত্তরাতে জানাম আশরাফ আব্দুলের বাসায় করে একটা কাজে গেছিলাম। সেখান থেকে বেরিয়ে গাড়িতে করে আসছি, দেখি যে ওই রাস্তার মধ্যে, ওরা 4 নম্বর সেক্টরে 3 নম্বর বাড়ি দিয়ে রাস্তায় বাড়ি, ওটা গলিই বলবেন আপনি, যদি চওড়া আছে কিন্তু গলি, ওটা মেইন রোড না, বিরাট জ্যাম। আমার খুব দরকার, এদিকে কোথাও আসতে হবে। তো আমি ভাবছি কী করবো, নেমে হেঁটে যাবো দেখি, ঠিক এই সময় বৃষ্টি এসছে। তো আমি আমার ফেসবুকে লিখেছি যে যিনি আসেন তার কাছে যে উদ্দেশ্যে যে আমি নেমেছিলাম, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নামলো, আমি তো আটকে গেলাম। সাথে সাথে 4-5টা পোস্ট আসটা বড়োটা এগেস্টে, আপনি বৃষ্টিকে মরার বৃষ্টি বললেন কেন? বৃষ্টি তো আল্লাহর নিয়ামত। খেয়াল করে দেখেন, পানি আমাদের জীবন, কিন্তু পানি তো বন্যা। যখন এটা এক্সেস হয়ে যায় তখন বন্যা। এই যে কনসেপ্ট তাদের মধ্যে, যেটা কিছু করা যাবে না। আমি সেদিন দেখলাম কেউ একজন বলছেন কোনো একটা সংগঠন এটা আল্লাহর নিয়ামত। মানে এই ধরনের কথাবার্তা, চিন্তাগুলো আমাদের সোসাইটির মধ্যে আছে, একটা ব্যাকওয়ার্ডনেস আছে। এবং যেরকম আমরা মনে করি যে নারীর পর্দা নিয়ে, আমরা মনে আছে একটা দল ঘোষণা দিয়েছিল 17 দফার মধ্যে যে নারী হচ্ছে ঘরের আসবাবপত্রের মতো, ওই রকম থাকবে, তার বাইরে তাদের কোনো কিছু নাই। অথচ সারা বিশ্বে গণতন্ত্রের সঙ্গে নারী স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে যায়। তার রাত 10টার সময় সি বিচে কেন নারীরা থাকতে পারবে না? আপনি ইভেন কলকাতায় যান বা বিশ্বের যে কোনো জায়গায় যান, সারা রাত ধরে মেয়েরা চলাচল করতে পারে। এবং তাদের ড্রেস নিয়ে কি কথা বলতে পারি কি, পুরুষ কীরকম ড্রেস পরবে সেটা নিয়ে আপনার কোনো কোড নেই। নারীর ব্যাপারে এত কথা বলছেন কেন? এই ব্যাকওয়ার্ডনেস আপনাকে এটা থেকে বেরিয়ে আসতে হবে। আমি যদিও মনে করি, ধরেন ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পেয়েছেন বলে অনেক বড় তার স্ট্যাচুর বলে আমি বলছি না, উনি যথেষ্ট মরণ লোক, উনি এটার সঙ্গে যাবার কথা না। আর
আমরা যেটাই করি এখানে গণতন্ত্র মানে হচ্ছে একেবারে অবাধ মুক্তভাবে আপনার বাক ব্যক্তি সংগঠন মুদ্রণ চলাফেরা সব কিছুর স্বাধীনতা। আপনি শুধু দেখবেন এটা যেন অন্যের কোনো ক্ষতি না করে, সেরকম কিছু হলে সেই জায়গায় আপনি রেস্ট্রিকশন দেবেন। মাঝে মাঝে আপনি বলেন এই ফিলিংটার চর্চা করা যাবে না বা এই কালচারের চর্চা করা যাবে না, সেরকম হয়তো বলতে পারেন, কিন্তু বাকি জিনিসগুলো আপনি বলতে পারবেন না। আমার ধারণা হচ্ছে দুটো জিনিস বলি। হঠাৎ করে এই চেঞ্জ হওয়ার পরে বর্তমান সরকার বুঝে কিংবা না বুঝে কাউকে কাউকে বেশি প্যাম্পার করেছেন। স্পষ্টত স্বৈরাচারের দোসরদের ডেকে এনে জামাই আদর করেছেন। তা আপনার কালচার কী দাঁড়ালো? এই দিকে বলছেন বিপ্লব। আচ্ছা, আমি বিপ্লব বলি, যে অভ্যুত্থান, এত বড় রক্তদান, তারপরে মানুষের হ্যাট্রেডটাই থাকে স্বাভাবিক। আপনি একদম ওই হ্যাট্রেডের যারা পার্টনার, যারা এই ঘৃণা যারা তৈরি করেছে, একদম নির্লজ্জ দালালি করেছে, তাদেরকে নিয়ে এসে বসিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে এমন আছে ধরেন দল যারা কোনো আন্দোলন করেনি, কেবলমাত্র কতগুলো সংস্কৃতির কিছু মূল্যবোধের ধর্মকে ব্যবহার করে কিছু জিনিসের চর্চা করেছে, মুভমেন্টে নাই। যেমন আমি যদি এখন বলি, আমি জানি যে অনেকে খুব মাইন্ড করবেন, কিন্তু আপনি একজন খুবই ধর্মপ্রাণ মুসলমান, খুবই ভালো কথা, আমরাও মুসলমান, তো আমরা তো আর অন্য ধর্মের নই। কিংবা ধরেন যে আমরা যারা একজন পায়াস বুঝতে, বা আমি পায়াস যে কোনো রিলিজের লোককে আমি মনে করি যে তাকে সম্মান করা উচিত, তার একটা কমিটমেন্ট আছে সেই কারণে। কিন্তু তিনি বেগম খালেদা জিয়ার কোনো অপরাধ ছাড়া 10 বছর সাজা দিল, তার প্রতিবাদে মিছিল করতে রাজি নন। তাহলে কি? কেউ একজন যদি বলেন যে আপনি ক্ষমতায় আছেন, যেভাবেই থাকেন 100 বছর ক্ষমতায় থাকেন, খালি ইসলামের সেবা করবেন, এটা তো কোনো কথা হলো না। আপনি ভোট ডাকাতি করে ক্ষমতায় যাবেন, তারপরে ইসলামের সেবা কেমনে করেন? আপনি তো ইসলামের পরিপন্থী কাজ প্রথমেই করছেন। মানে এই রকম করে এখন যেটা হচ্ছে, এরকম ড্রেস কেন পর্দা মানছেন না, কেন টিপ পাতায় দিলেন, মানে টিপ পড়লে এটা হিন্দু ব্যাপার হয়ে গেল। এই কালচারের আর একটা বেস তো আমাদের দেশে আছেই। এখন আবার যদি এরকম করে বলা হয়, তাহলে হবে কি, গণতন্ত্রে যে আপনার একটা মুক্ত চর্চার, সংস্কৃতি চর্চার, আচরণ চর্চার সুযোগ আছে, থাকে, এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। এটা সরকারের দেখা উচিত, কোনো কোয়ারসিভ পদ্ধতি নয়। গভর্নমেন্টের একটা জিনিস আমার কাছে খুবই চ্যালেঞ্জিং মনে হয়, আমি খুব নিজে ক্লিয়ার নই, তারা বলছে অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে হবে। ডক্টর ইউনূস বলছেন বাংলাদেশ হবে একটা ফ্যামিলি। তো তখন এরকম প্রশ্ন আসছে, তাহলে যারা এতদিন এই হিংসাত্মক রাজত্ব চালালো, জোর করে রাজত্ব চালালো, তাদের প্রতি আমাদের অ্যাটিটিউড কী? আমরা কি তাদের সাথে নিয়ে ডেমোক্রেসি করতে পারবো? গভর্নমেন্ট বলতে চাইছে হ্যাঁ অন্তর্ভুক্তিমূলক করতে হবে, তারপরে তাদের সাথে নিয়ে। কিন্তু খেয়াল করেন আবার 15ই আগস্ট তারা যেহেতু ছুটি আবার বাতিল করেছেন, তারা ওইটা করতে পারেননি। হয় কি, মানে খালি থিওরি দিয়ে হয় না, প্র্যাকটিসের বাইরে থিওরি হয় না। এই মুহূর্তে যে অবস্থান করছে সেটা যদি আপনার গতির পক্ষে না হয়, সেটা যদি প্রগতি না হয়, তাহলে ওটা আপনাকে গতি দিয়েই ফাইট করতে হবে, গায়ের জোরে নয়। এটা আমি মানি যে মানে নিষিদ্ধ ঘোষণা করে, তাকে বন্ধ করে, কারাগারে দিয়ে নির্যাতন করে, কিংবা ধরেন খুন জখম করে, এটা আপনি বন্ধ করতে পারবেন না। তাহলে যদি পারতো, তাহলে অনেক ফোর্স যাদেরকে আমরা অনেকেই পছন্দ করে সাথে বসতে রাজি হই না, তারা কিন্তু বিকশিত হয়েছে, বিকজ তারা আপনি গায়ের জোরে বন্ধ করতে চেয়েছেন, ইডিওলজিক্যালি ফাইট করেননি, নৈতিকভাবে ফাইট করেননি। এইখানে আমি মনে করি এই ফাইটটাও সরকারের করা উচিত। প্রসঙ্গ আমি জাস্ট একটা কথা বলিনি, আসাদুজ্জামান রিপোর্টকে তো আমি বহুদিন ধরেছি, আমরা একসাথে অনেকদিন ছিলাম, তাই না? মানে পরস্পরকেও আমরা খুব ভালো করে জানি। তারপরে আমি বলি ইন্টারিম গভর্নমেন্ট, ইনফ্যাক্ট অ্যানালিসিস করে যদি ইন্টারিম গভর্নমেন্ট নয়, পানি যে বন্ধ করে দিয়েছে, পানিতে তার এজেন্ডা নয়, বন্যা তার এজেন্ডা নয়। সে যদি বলে আমি ভাই শুধু ইলেকশন করতে আসছি, ওটা বন্যা হইলো নাকি জিনিসের দাম বাড়লো নাকি যুদ্ধের সম্ভাবনা, ওগুলো আমি দেখতে চাই না, আমি খালি ভোটের প্রস্তুতি করব, তা হবে না। তাকে এই কালচারাল সাইডটাও দেখতে হবে, সব সাইডটা দেখতে হবে, এবং খুবই পজিটিভ একটা অ্যাটিটিউড তাকে দিতে হবে, যাতে মানুষকে এমব্রেস করে এই সমস্যাটার সমাধান করতে পারি। যেগুলো বলা হচ্ছে এই টিপ পড়লে ধর্ম যায় না, আর রাতে 10টায় একটা মেয়ে যদি যায় করে, একটা গার্মেন্টসে মেয়েরা কী করে বলেন, তার ওভারটাইমও করতে করবো সবাই 10টা পর্যন্ত, সে বাড়ি যাবে না, তখন ফিরে কীভাবে যাবে? ওকে কি আপনি প্রাইভেট কার দিয়ে দেবেন? ও হয় হেঁটে যাবে না রিক্সায় যাবে, এবং সেখানে দুর্ঘটনা ঘটতে পারে না তাও বলতে পারবেন না। তবু জীবন জীবিকার বিষয়টা এরকম যে এটাকে উপেক্ষা করে আপনি জীবনকে করতে পারবেন না। ধন্যবাদ আসাদুজ্জামান। আমরা শেষ করি। আপনি যেটা বলছিলেন, আপনার মন্দির বা মাজার হোয়াটএভার, এই যে উপাসনালয়গুলো, অথবা মানে মাজার তো আমাদের একটা কালচার, একটা অঙ্গ। হঠাৎ করে আপনার মাজারে আক্রমণটা হচ্ছে কেন? আপনি দেখবেন যে কিছুদিন ধরে
আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনকি ওই দেশের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, তারা একটা জিকির তুলেছেন, সেটা বলছেন যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান ঘটেছে। তো এই উগ্রবাদের উত্থানটা মানে আপনার মানে ঘটলো কি আপনার এই গণঅভ্যুত্থানের পরে। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এরপরে আপনি দেখেন যখন আপনার যে মাজারে হামলার ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশে পীর, সুফি, সাধক মানে তাদের মাধ্যমে তো আপনার মানে বাংলাদেশের ধর্মের বিস্তার ঘটেছে। এটা হঠাৎ করে আপনার মাজারগুলোতে আক্রমণ কেন? পীর সাহেবদের আপনার খানকা শরীফে আক্রমণ কেন? এটা তো খুবই ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার, তারা এটাকে করে আপনার এখানে একটা অশান্তি তৈরি করতে চাচ্ছে। এবং এই ঘটনার মধ্য দিয়ে ভারতের যে আপনার প্রপাগান্ডা, নরেন্দ্র মোদীর যে প্রপাগান্ডা, সে প্রপাগান্ডা তো এস্টাবলিশ হচ্ছে যে এখানে আপনার উগ্রপন্থার মানে আপনার উত্থান ঘটেছে, সেটা এস্টাবলিশ করতে চায়। আমার বক্তব্য হচ্ছে একদিক থেকে ভারতের সরকারি পর্যায় থেকে বলা হচ্ছে যে আপনার উগ্রবাদের উত্থান ঘটেছে, অন দ্য আদার এন্ড এখানে কিছু ঘটনাও ঘটছে। তাহলে এই দুটোর সাথে আমি একটা যোগসূত্র দেখতে পাই, যোগসূত্র দেখছি। আমার কাছে মনে হচ্ছে যে ওইটাকে স্টাবলিশ করার জন্য যে ঘটনাগুলো, এই যে ফেনোমেনাগুলো বাংলাদেশে কখনই ছিল না। 1 মাস আগেও বাংলাদেশে কখনো এরকম ঘটা করে আপনার মানে আপনার মাজারে আক্রমণ, মন্দিরে আক্রমণ, এই ধরনের ঘটনা ছিল না। কিছু মন্দিরের যে আক্রমণের যে ঘটনাগুলো ঘটেছে সেটা আমাদের চিফ অফ আর্মি স্টাফ তিনি ক্যাটেগরিক্যালি বলেছেন যে মোস্টলি এগুলো হচ্ছে আপনার রাজনৈতিক কারণ। এখন একজন হিন্দু ভদ্রলোক তিনি তো আওয়ামী লীগও করতে পারেন, তিনি বিএনপিও করতে পারেন, তিনি কমিউনিস্ট পার্টিও করতে পারেন, সোশ্যালি তার সাথে কারো ঝামেলাও থাকতে পারে। এইসব তো নানাবিধ কারণ দেখা গেল যে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিছু কিছু জায়গায় এই ধরনের উপাসনার ঘটনাগুলো ঘটেছে। বাট সেটার পেছনে আপনার ধর্ম সংস্কৃতির কোনো সম্পর্ক ছিল না। বাট একটা নতুন ফেনোমেনা যেটা মানে আমরা দেখতে পাচ্ছি খুবই মানে খুবই বিপজ্জনক, সেটা হচ্ছে আপনার মাজারে আক্রমণ হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা কি ইমিডিয়েটলি যদি আপনার বন্ধ করা না যায়, কারণ মাজার ভক্ত লক্ষ লক্ষ মানুষ আছে, যেমন আজমির শরীফে লক্ষ লক্ষ মানুষ মানে যায়, ওরসে যায়, বিভিন্ন বাংলাদেশ থেকে প্রচুর পিলগ্রিমস তারা যাচ্ছে সেখানে। আচ্ছা, বাংলাদেশে আপনার বিভিন্ন আপনার খানজালানির দরগা বলেন, হযরত শাহজালাল রহমতুল্লাহের দরগা বলেন, তাই না? রাজশাহীতে হযরত মানে আপনার শাহ মখদুম রহমতুল্লাহের রওজা আছে, এরকম বিভিন্ন জায়গা আছে। এই জায়গাগুলোতে মানে আমার কথা হচ্ছে ছোটোখাটো বিভিন্ন জায়গায় কিন্তু হামলার ঘটনা ঘটছে। এইখানে এই গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করার জন্য, এবং বাংলাদেশে একটু উগ্রবাদের উত্থান আছে বা একটু উগ্রবাদের অবস্থান আছে, সেটার জন্য কিন্তু আপনার মহল বিশেষ এই কাজগুলো করতে পারে। আমি ব্যক্তিগত বিশ্বাস করি কোনো মুসলমান মসজিদে গ্রেনেড হামলা করতে পারে না, নামাজরত মুসলমানদের উপর হামলা হতে পারে না। কিন্তু আমরা পাকিস্তানে কি দেখি? পাকিস্তানে দেখবেন যে মুসল্লিরা নামাজ পড়ছে, সেজদারত অবস্থা আছে, হঠাৎ করে বোম ব্লাস্ট, শত শত মানুষ আহত, রক্তে লাল হয়ে যাচ্ছে পাকিস্তানে। ডু ইউ থিঙ্ক ইজ ইট দ্য ওয়ার্ক অফ আইএসআই? হয়তো অনেক সময় ক্লেম করে আইএসআই কাজটা করেছে। ডু ইউ থিঙ্ক? নো। কোনো মুসলমান যারা আল্লাহ যারা বিশ্বাস করে, কোনো মুসলমান চিন্তাই করতে পারে না যখন কোনো বান্দা, কোনো মুসলমান আল্লাহু আকবার বলে সেজদায় গেছে, ওই সেজদারত অবস্থায় তার উপরে আপনার গ্রেনেড চার্জ হয়ে গেছে অথবা আরও বড় কোনো উইপন চার্জ হয়ে গেছে, শত শত লোক মারা গেছে, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। এটা ইন দ্য নেম অফ আইএসআই, ইন দ্য নেম অফ আদার অর্গানাইজেশন তারা করে ওই দেশে আপনার একটা ভীতির পরিবেশ, মসজিদে হামলা হচ্ছে, পাকিস্তানে হচ্ছে। আমি খুবই আতঙ্কিত ওই জাতীয় ঘটনা যেভাবে আপনার কি বলে আপনার যে মাজারে যে ধরনের ঘটনা ঘটছে, আমি খুবই আতঙ্কিত যে পাকিস্তানের যে সিমটমগুলো, সেই সিমটমগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে এগুলো আবার ইম্পোর্ট না হয়। আমি একটু কথা বলবো আপনার সাথে। সুতরাং সরকারকে যেমন সতর্ক থাকতে হবে, অ্যাজ ওয়েল এজ জনগণকেও সতর্ক থাকতে হবে, কারণ আমরা কিন্তু একটা সমসত্ব যে হোমোজেনিসিটি একটা দেশ আমরা। সুতরাং এখানে যেই মানুষগুলো এই ধরনের হামলা করেছেন, হামলার বেশিরভাগ ঘটনা সোশ্যাল মিডিয়ায় আছে। সরকার কি চাইলে তাদেরকে আইডেন্টিফাই করে পৃথক করতে পারেন না? পারেন, কিন্তু সেখানে আরেকটা সমস্যা আছে। ওই যে বললাম মনমরা বাহিনী, আপনার তো পুলিশ নেই রে ভাই, আপনার তো ডিবি ঠিক মতো কাজ করতে পারে না, আপনার স্পেশাল ব্রাঞ্চ ঠিক মতো কাজ করতে পারে না। বহু লোকজন এখন পুলিশে জয়েনই করে না, কারণ অপরাধী যেগুলো, যারা ক্রিমিনালস, যারা ক্রাইম করেছে, ঘুষখোর, দুর্নীতিবাজ মানুষ এখনও যারা জনরোষের মধ্যে পড়তে পারে, সেই জাতীয় লোকগুলো তো অ্যাক্টিভ না। বাট অ্যাট দ্য সেম টাইম
অ্যাট দ্য সেম টাইম আমি আবারও এই কথা বলতে চাচ্ছি, গতকালকে ঢাকায় বোধহয় কোনো একটি থানাতে যে একজন সাব ইন্সপেক্টরকে মানে মেরেছে, না সরি, রাস্তায় সে ডিউটি করছিল, কোনো একজন পুলিশ কনস্টেবল, দুঃখিত, পুলিশ কনস্টেবল রাস্তায় ডিউটি করছিল, কোনো এক দুর্বৃত্ত পেছন থেকে তাকে ছুরিকাঘাত করেছে। এই ধরনের ঘটনাগুলো আমার কাছে মনে হচ্ছে এটাও আমি সন্দেহ মনে করি যে এটাও ষড়যন্ত্রের পার্ট, সো দ্যাট যাতে এখন যে সমস্ত পুলিশরা রাস্তায় আমরা যে 2-4-5টা স্পটে দেখে ডিউটি করছে, একটা কনস্টেবল ডিউটি করছে 45 ইয়ার্স ওল্ড অ্যারাউন্ড, পত্রিকা যেটা দেখলাম, পেছন থেকে কেউ না কেউ তাকে স্ট্যাপ করেছে। তো তাকে স্ট্যাপ করার কোনো কারণ ছিল না। তার মানে হচ্ছে যে এখানে যে পুলিশগুলো এখন কাজ করছে তাদের মোরাল ভেঙে দেওয়া, তাদের সাহস ভেঙে দেওয়া, বা তাদের যে উদ্যম সেটাকে ভেঙে দিয়ে পুলিশ, আমরা তো পুলিশকে রিঅর্গানাইজ করতে চাই, রিবিল্ড করতে, কারণ রাষ্ট্রের তো পুলিশ লাগবে রে ভাই, লাগবে। হাসিনা না থাকুক, ইউনূস সাহেব হয়তো 2 দিন পরে দায়িত্ব পালন শেষ করে বিএনপি গভর্নমেন্ট মান্নাবাইদেরকে নিয়ে ওনারা হয়তো মানে ক্ষমতায় যাবেন, কিন্তু ওনাদেরকে পুলিশ লাগবে না? লাগবে তো। হ্যাঁ, তো সুতরাং আমরা তো রাষ্ট্রের পুলিশ চাই। আচ্ছা, বিলেতে আমেরিকায় যেভাবে রাষ্ট্রের অনুষ্ঠান শেষ করতে চেয়েছিলাম, মর্যাদাবান পুলিশ, আমরা একটা মর্যাদাবান পুলিশ প্রশাসন, একটা মর্যাদাবান পুলিশ বাহিনী গড়তে চাই। দ্যাট ইজ আওয়ার ড্রিম টু। তো সুতরাং এই জায়গাটাতে এখন অভাব থাকার কারণে, ওই যে আপনি যেটা বললেন, সরকার ইচ্ছে করলে পারে না, সরকার ইচ্ছে করলেও পারছে না। কারণটা হচ্ছে যে অ্যাপারেটাসগুলো দিয়ে, যে টুলসগুলো দিয়ে এইগুলো করার কথা, সেগুলো মানে অভাব। সেজন্য আমাদেরকে ভিজিল্যান্ট থাকতে হবে, মানে নাগরিক সমাজকে, ছাত্র সমাজকে ভিজিল্যান্ট থাকতে হবে। দুষ্কৃতিকারীরা আপনার আপনার এজেন্টস, বিভিন্ন ফরেন এজেন্টস যারা আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়, ওই যে আমাদের গার্মেন্টসটাকে ধ্বংস করে দিয়ে, আপনার এক্সপোর্ট নষ্ট করে দিয়ে দেশটাকে গরিব করে দিতে চায়, আমাদের উৎপাদন ব্যাহত করতে চায়। সেই ক্ষেত্রে আমি মনে করি ইট ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অনলি বিএনপি। আমির খসরু সাহেব বা মির্জা ফখরুল ইসলাম আলমদের সাথে বৈঠক ইজ নট এনাফ। আমি মনে করি যে সমস্ত কারখানা যেসব অঞ্চলে আছে, সমস্ত জায়গাগুলোতে মান্নাবা একটা বলেছেন যে অনেকের হয়তো জাতীয় পর্যায়ের সংগঠন ছোট, বাট তার লোকজন আছে ওই জায়গায়, সবাইকে আমাদের প্রত্যেকে অতন্ত্র প্রহরীর মতো আমাদের কারখানা রক্ষা করতে হবে, উৎপাদন মানে চালিয়ে রাখতে হবে, দেশকে রক্ষা করতে হবে, এবং এই সরকারকেও সহায়তা দিতে হবে। দ্যাটস ইট। তাহলে আমরা সবাই বিপদে পড়ব। আমরা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু আপনি একটা ক্লু মাহমুদুর রহমান মান্নার জন্য দিয়েছেন। এই সরকার হয়তো 2 বছর বা একটা সময়ে নির্বাচন দিয়ে একটা জাতীয় সরকার করবে, বিএনপি এবং মাহমুদুর রহমান মান্নাদের নেতৃত্বে একটা সরকার হবে। সেই নির্বাচনটা কবে হতে পারে? এটা কোনো রোড ম্যাপ এরকম করে দেওয়া যাবে না। কারণ হচ্ছে আপনি প্রথম কথা, একটা রাজনৈতিক দল হিসেবে ইলেকশন চান তো, যে ইলেকশনটা অ্যাকসেপ্টেবল টু এভরিবডি হবে। সেটার জন্য গভর্নমেন্ট এখন 6টা কমিশন করেছে, এই জায়গায় কাজ করে তারা মনে করে ওই রকম জায়গাতে যাওয়া যাবে। তো ওইটা আবার আমাদেরকে দেখতে হবে, এবং আমি আমাদের বলতে অংশীদার বলছি, শুধু পলিটিক্যাল পার্টিরা, পাবলিকেরও স্যাটিসফাইড হতে হবে, হ্যাঁ এবার ইলেকশনটা ভালো হবে। এইটা যদি গভর্নমেন্ট এফিসিয়েন্টলি 6 মাসে করতে পারে, 6 মাস পরে হতে পারে। আবার গভর্নমেন্ট এটা করতে গিয়ে যদি দেখে যে না, আমি তো 2 বছরও পারছি না, যেমন ধরুন পুলিশ এমন একটা জিনিস যেকে বাদ দিতে আপনি পারছেন না, সে পুলিশটা নাই আপনার। একটা জনবান্ধব পুলিশ হতে হবে, যে পুলিশ খুব সিনসিয়ারলি ইলেকশনটা করে দেবে। একটা সিভিল ব্যুরোক্রেসি তাই হতে হবে। ইলেকশন কমিশন ধরো তো 5 জনের কমিশন তো না, হোল অ্যাপারেটাস ফর দি ইলেকশন, সেটা পারফেকশনে যেতে হবে। এইটা যদি না হয়, তারপরে আবার ব্ল্যাক মানির ইনফ্লুয়েন্স কতখানি থাকবে না, এই সবগুলো এজেন্ডা মিলে টাইমটা বেঁধে দেওয়া মুশকিল। আমার বরঞ্চ ডক্টর ইউনূসের কাছে জানতে ইচ্ছে করে যে আপনি তো স্যার 6টা বললেন, এটা করতে আপনার কতদিন লাগবে মনে করেন? উনি আমাকে বলতে পারেন যে আমরা তো প্রপোজাল দেবো 3 মাস পরে, তোমরা বলো এটা কতদিনে করতে পারবে, তখন আমরা করবো। এই ডিসকোর্সের মধ্যে দিয়ে যে ন্যাশনাল কনসেনসাসটা হবে, যাতে ঐকমত্য হবে, তার ভিত্তিতে নির্বাচনটা হতে হবে। সেখানেও একটা কথা বলি, ধরে কনসেনসাস তো হবে না। আপনি ইসলামিক কনস্টিটিউশন চান, আমি সেকুলার কনস্টিটিউশন চাই, এক একজন এক এক রকম আছে না, এইটাকে মিট আপ করবেন কি আপনি? ওইখানে কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন, ইন্টারিম গভর্নমেন্ট বলেন, তারাই হলো কি, তারা যা বলবেন তাদের জাজমেন্টটা পারফেক্ট হতে হবে, যাতে মেজরিটি পিপলকে স্যাটিসফাই করতে পারে। আদারওয়াইজ সবাইকে মিলবেন, 17টা দল মিলে 2 ঘন্টা 3 ঘন্টা আলাদা করে 2000 প্রস্তাব দিয়েছে, পত্রিকায় দিয়েছেন না, তার মধ্যে বিএনপি অন্য দল তো নাই। তো এতগুলো ওরা সংশ্লেষণ করে আসবে কোন জায়গায়? এই সাগাসিটির উপরে নির্ভর করে, সেলফ ট্রেসের উপরে নির্ভর করে, এবং জাতীয় স্বার্থকে সামনে রেখে যদি করেন, তাহলে আমি মনে করি যে, মানে আমাকে যদি একদম ডিসপ্যাশনেটলি বলে
আমি মনে করি 2 বছরের মাথায় হতে পারে। আমি কিন্তু আগে 3 বছর চাইতাম, জি মানে আগে যখন গভর্নমেন্টটা হয় নাই তখন বোধহয় 3 বছর আগে পারবে না, কিন্তু এখন আমি অনেকগুলো জিনিস দেখছি যে এমন একটা গভর্নমেন্ট আসছে যেটা আপনার সহযোগী, যেটা আপনার মতো চাই। যদি সরকারের মধ্যে একটু ঝামেলা টামেলা দেখতাম তাহলে আবার ভাবতাম তাহলে প্যাচ টাচ করে কতদিন করে ঝুলাতে তো পারেনি, আপনি যখন তখন ঝুলিয়ে দিতে পারেন। আর সবশেষে গভর্নমেন্টের একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেটা হলো এলএফও। একটা এলএফও দিলে গভর্নমেন্ট ইলেকশন, অন্যান্য পার্টি ইলেকশন তো করতে হবে, তারপরে আপনি ইলেকশন অ্যাকসেপ্ট করছেন। যেমন পাকিস্তান আমি যেটা করেছি, সেই ইলেকশনের পরে তারপরে চ্যালেঞ্জ করার সুযোগ ছিল না। এখনও এলএফওই যদি দেয় এবং খুব এফিসিয়েন্টলি দেয়, এবং আমি বলছি নিঃস্বার্থভাবে দেয়, জাতীয় স্বার্থের কথা ভেবে, এইটা সলিউশন খুব লম্বা হওয়ার কথা না। ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না, আসাদুজ্জামান রিপন। অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনলাম আপনাদের কাছ থেকে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।